পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাংবাদিক সম্মেলন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন এবং মালয়েশিয়া সফর সম্পর্কে আমরা নতুন কিছু জানলাম কি? আসুন বিষয়টা আলোচনা করি। একটু আলোচনা করি যে এত ঘন্টার পর ঘন্টা এই সফর নিয়ে টক শো হচ্ছে, ইউটিউবে কথা হচ্ছে, পাশাপাশি অন্যান্য দেশের বিশেষ করে ভারতীয় মিডিয়াতেও আলোচনা হচ্ছে। এই আলোচনাগুলো আমরা কিভাবে দেখব, কতটুকু গ্রহণ করব, কতটুকু বর্জন করব, এগুলার কতটুকু অসার, কতটুকুতে সারযুক্ত আছে, সেই জিনিসগুলো আমরা একটু খতিয়ে দেখি। আপনারা যারা বিভিন্ন টক শো ফলো করছেন তাদের জন্য একটু বলে রাখি, আমাদের দেশটা প্র্যাকটিক্যাল কোনো কিছুতে নেই, তো মানুষের জন্য কল্পনা করতে পছন্দ করে, কল্পনায় অনেক কিছু আলোচনা করে, কোনো প্র্যাকটিক্যালিটির সাথে এই আলোচনাগুলোর মিল নাই। যেমন একটা উদাহরণ দেই, গতকাল আমি দেখলাম ব্রিগেডিয়ার শাখাওয়াত যে গম চুরি করতে গিয়ে চাকরি হারিয়েছে, পরবর্তীতে আপনার সিভিল সোসাইটি হয়েছে, থিঙ্ক ট্যাঙ্ক হয়েছে, নিরাপত্তা বিশেষজ্ঞ হয়েছে, প্রফেসর কলিমুল্লাহ, নাজমুল হাসান কলিমুল্লাহর কাছে ডক্টরেট করেছে সে। অর্থাৎ এই প্রফেসর কলিমুল্লাহ শাখাওয়াতকে ডক্টরেট ডিগ্রি দিয়েছে। নিশ্চিতভাবে বুঝতে পেরেছেন উদার হস্তের ডিগ্রিটা দিয়েছে কলিমুল্লাহ সাহেব। সেই কলিমুল্লাহকে কিন্তু ব্রিগেডিয়ার শাখাওয়াত ইউনূসের আমলে জেলে বন্দি করে রেখেছিল। ভদ্রলোক নাকি বের হয়েছেন, এখন চাকরিও হারিয়েছেন। শাখাওয়াত অধ্যাপক মুন্সি ফয়েজের সাথে মিলে 50 মিনিট আলোচনা করলো একটা টেলিভিশনে। সে কিছুই পড়ে আসেনি। সে বলে যে এই ভিজিটের সাফল্য কি এগুলো জানতে পারবো যখন জয়েন্ট কমিউনিকে সব বের হবে। সে যখন আলোচনা করতে এসছে এগুলা বলছে, তার অনেক আগেই কিন্তু জয়েন্ট কমিউনিকে বের হয়ে গেছে। যে ছেলেটা উপস্থাপনা করছিল সেও জানে যে বের হয়েছে, কিন্তু লোকটাকে লজ্জা দেওয়ার জন্য কিছু বলেনি। আর শাখাওয়াত কিছু না জেনে না বুঝে অন্ধের মতো 50 মিনিটের অর্ধেক সময়, একটু বেশি হবে মুন্সি ফয়েজের থেকে, সে আলোচনা করে গেছে। আবার মুন্সি ফয়েজ, হ্যাঁ, উনিও মুরব্বী, ওনার বুদ্ধিমত্তা দিয়ে আলোচনা করেছেন। এই উদাহরণটা কেন দিলাম জানেন? সবগুলো আলোচনা হলো এরকম। এরা কেউ পড়াশোনা করে আসে না, আমাদের মতো লোকজন, আমরা যারা ইনফর্মড না, আমাদেরকে বোঝানোর জন্য সারা জীবন যেই সব কথাবার্তা শিখেছে সেগুলা কিছু বলে দিয়ে আমাদেরকে বুঝিয়ে টুজিয়ে এই আলোচনাগুলা করছে। আমি ফরেন মিনিস্ট্রির বা বাংলাদেশের ফরেন সার্ভিসের কয়েকটা রিটায়ার্ড অ্যাম্বাসেডরকে আলোচনা করতে দেখলাম এগুলো নিয়ে। হুমায়ুন কবিরকে দেখি নাই, যিনি সবচেয়ে বেশি টেলিভিশনে আসেন। মুন্সি ফয়েজ আর যারা এসছে তাদের মধ্যে মুন্সি ফয়েজ একমাত্র একজন কূটনীতিক হিসাবে কিছু সুনাম আছে। বাকি কয়েকজন এগুলোর মানে একজন ডিপ্লোম্যাট হিসাবে কাজকর্মে এদের কোনোই গুরুত্ব ছিল না, কিছুই করে নাই। অর্থ চুরি করেছে, ফরেন মিনিস্ট্রিতে তো বড় বড় চুরি করা যায় না, এই তেল নুন এগুলা চুরি করেছে, এখন বক্তব্য দিচ্ছে। যে মানুষগুলো চাকরি জীবনে কোনো কন্ট্রিবিউশন নাই, এগুলো সরকারের খেয়েছে, ভালো কাপড় চোপড় পরেছে, সময় নষ্ট করেছে, দেশের অর্থ নষ্ট করেছে, আপনারা কি জানবেন এদের কাছ থেকে? এরা এখন আবার নব্য বিএনপি সেজেছে। এরা অবশ্য আগেও বিএনপি ছিল, কিন্তু আমাদের আওয়ামী লীগের সরকারটা কখনো এগুলো নিয়ে মাথা ঘামায়নি, কে বিএনপি কে আওয়ামী লীগ। আর টক শোতে তো ইউটিউবে তো বুঝতে পারছেন, সেটা হলো যে চমক এবং আপনার স্পেকুলেশন। সকালে মরে যাচ্ছে যুক্তরাষ্ট্র, বিকালে মরে যাচ্ছে চীন, এই স্পেকুলেশন গুলো চালায়। এইসবের মধ্য থেকে আমরা যেটা ভালোভাবে জানতে পারতাম আজকে, সেটা ছিল ডক্টর খলিলুর রহমান যে সাংবাদিক সম্মেলন করেছেন সেখান থেকে। তার পাশে ছিলেন দুইজন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা উবায়েদ এবং যথারীতি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। আপনারা যদি বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রীর আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, তাহলে দেখবেন যে ভদ্রলোক অল অ্যালং তিনি কিন্তু এক কথা বলছেন, তার নার্ভাস সিস্টেম আরেক কথা বলছে। বডি ল্যাঙ্গুয়েজটা দেখবেন সব সময় কিন্তু গুরুত্বপূর্ণ। বডি ল্যাঙ্গুয়েজ আসলে আমরা নার্ভাস সিস্টেম দেখি, এই জিনিসটা আমরা আবার বুঝি না। আপনি বডি ল্যাঙ্গুয়েজ হলো যে আপনি তার নার্ভাস সিস্টেম কিভাবে কাজ করছে সেটা অধ্যয়ন করেন। অর্থাৎ মুখে একটা কথা বলছে, তার নার্ভাস সিস্টেম স্ট্রেইনড হচ্ছে এবং তার নার্ভাস সিস্টেম তাকে জড়সড় করে দিচ্ছে, তাকে আপনার স্টিফ করে দিচ্ছে। আমি কিন্তু সবসময় খলিল সাহেবের বডি ল্যাঙ্গুয়েজে এটা পেলাম। কিন্তু খলিল সাহেব যেহেতু দীর্ঘদিন ইউএন সিস্টেমে কাজ করেছেন, বাংলাদেশের ফরেন মিনিস্ট্রিতে কাজ করেছেন, ওনার এগুলো উপস্থাপনায় এক ধরনের অভিজ্ঞতা তো আছে,
যদিও সেটা আমি মনে করি যে এই 70-72 বছর বয়সে এসে খলিল সাহেবের কাছ থেকে যেটা আশা করার দরকার ছিল, মানে আশা করতাম, সেটা কিন্তু পাচ্ছি না। যাই হোক, আমি কোনো বদনাম করতে আসিনি। আমি আপনাদের, বিশেষ করে আমার বন্ধুদের যারা আমার কথা শোনেন ধৈর্য ধরে, তাদের বোঝার জন্য বিষয়গুলো বলছি এবং তাদের যেন কোনো ভুল ধারণা না থাকে। পররাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করা হলো যে নগদ কি পেল এই ভিজিট থেকে। পররাষ্ট্রমন্ত্রী খুব হম্বিতম্বি করে বলল, দেখুন, আমরা কি ভিক্ষার ঝুলি নিয়ে ওখানে গিয়েছি? ভিক্ষার ঝুলি নিয়ে ওনারা চীন যাননি। এই জায়গায় একটু বলার আছে। দেখুন, বাংলাদেশ যখন চীনের সাথে বা মালয়েশিয়ার সাথে কোনো এরকম উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক সম্পর্ক করে, এবং মালয়েশিয়া বা চীন, আমরা চীন ভিত্তিকই আলোচনাটা করি, চীনের আমাদের সাথে কোনো ধরনের আপনার ওই রকম স্ট্র্যাটেজিক স্বার্থ এখন আর নাই। একসময় হয়তো এটা গুরুত্বপূর্ণ হিসাবে দেখা হতো যখন ভারত চীনের মধ্যে একটা স্ট্রেন্ড রিলেশনশিপ ছিল। কিন্তু গত 2 বছর আমরা দেখছি, বিশেষ করে ব্রিক্সের মাধ্যমে ভারত এবং চীন তাদের মধ্যে আপনার দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের মধ্যে যে বাদ বিসম্বাদ ছিল সেগুলোকে পেছনে ফেলে, এবং তারা এই সব জায়গায় সবচেয়ে সিরিয়াসলি এই এই জটিল ইস্যুগুলো ডিল করার কথা বলছে। সেই অবস্থায় কিন্তু বাংলাদেশের গুরুত্ব চীনের কাছে অটোমেটিক কমে যাচ্ছে। এই অবস্থায় আপনি চীনে কেন যাবেন? চীনে নগদ কিছুর জন্যই যাবেন। আরেকটা জিনিস বুঝবেন, এর পাশাপাশি, হ্যাঁ, এই জিনিসটা বোঝার আগে আমরা কয়েকটা জিনিস দেখি যে চীন আর আমাদের সম্পর্কটা কিসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, কি আমাদের মধ্যে গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চীনের কাছে আমরা চীনের বৃহত্তম বাজার, অর্থাৎ আমরা যা কিছু বিদেশ থেকে আমদানি করি তার সবচেয়ে বেশি টাকার জিনিস আমদানি করি চীন থেকে। চীনের জন্য আমরা একটা বড় বাজার। চীন আমাদের দেশে ইনভেস্টমেন্ট করে তাদের মিল কারখানা, তাদের সামগ্রী উৎপাদন করে সেগুলা আরো ভালো দামে অন্য দেশে বিক্রি করতে পারে। এই বিষয়গুলো হলো আমরা চীনের কাছে গুরুত্বপূর্ণ। চীন আমাদের কাছে কিন্তু এর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আমাদের ঋণ সহায়তা দেয়া, কোনো না কোনো ফর্মে আর্থিক সহায়তা দেয়া। এইটা আবার চাতুর্যের সাথে, আপনারা জানেন যে তারেক রহমানের সরকার বিশাল ঘাটতির বাজেট সৃষ্টি করেছে। 3.5 লাখ, অলমোস্ট 3.5 লাখ কোটি টাকারও বেশি ঘাটতি বাজেট। এর একটা বড় অংশ তারা বলেছেন তারা বৈদেশিক সাহায্য, ঋণ, এগুলা থেকে আপনার ম্যানেজ করবেন। এর মধ্যে সবচেয়ে বড় কিন্তু চীন হতে পারত। আবার দেখি ওই যে গোলাম নামে একটা ছেলে আছে, মার্কিন যুক্তরাষ্ট্রে চাকরি করে, ইউনূস চাকরি দিয়ে গেছে, ও আবার গভীর তথ্য দিচ্ছে যে না, চীন কাউকে বাজেট সহায়তা দেয় না। কথাটা একদিক থেকে সত্যি, চীনের যে এইড প্রদানের যে নীতিমালা সেটা একটু পশ্চিমা দেশগুলো থেকে ভিন্ন। কিন্তু এইটা আসলে হলো যে আপনার তারেক রহমান সাহেবের সফরের যে ব্যর্থতা, সেটা ঢাকার জন্য বিভিন্ন পক্ষ থেকে আপনার চাতুর্যের মাধ্যমে এগুলোকে ঢাকার চেষ্টা। তারেক রহমানের সরকারের যে ডেভেলপমেন্ট বাজেট আছে সেইখানে যদি চীন কোনো আপনার ডেভেলপমেন্ট এইড দেয়, সেটাও কিন্তু ইনডাইরেক্টলি বা অলমোস্ট ডাইরেক্টলি তারেক রহমান সরকারের এই বাজেটের আপনার যে ঘাটতি সেটা পূরণে সাহায্য করতে পারে। অর্থাৎ কোনো ধরনের অর্থ সহায়তা ছাড়া চীন থেকে আসা তারেক রহমানের সরকারের এইটা সম্পূর্ণরূপে আপনার ব্যর্থতা। যেটা আমাদের অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব বলছেন যে আমরা কি ভিক্ষার ঝুলি হাতে নিয়ে গেছি, এটা আসলে বলার জন্য খুব ভালো, যেহেতু তারা কোনো ধরনের ঋণ সহায়তা বা এগুলা নিয়ে কোনো ধরনের চুক্তি করতে সমর্থ হন নাই। এই কথাগুলো এখন আপনার বলার জন্য উপযুক্ত। কিন্তু বাস্তবতা হলো যে চীনের কাছে আমাদের যাওয়া, অন্তত প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন সরকার হিসাবে, বিএনপির নতুন সরকার হিসাবে কোনো একটা অর্থনৈতিক সহায়তা কমিট করলেই কেবল এই সফরটা আপনার সাকসেসফুল হতো। যেইটা এখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে আমরা তো ভিক্ষার ঝুলি হাতে নিয়ে যাইনি, আমাদের এখন অনেক টাকা আছে। দেখুন, ওনার এই অনেক টাকা কথাটা এইভাবে বলেন নাই, যেটা বলেছেন তার মানে এইটা দাঁড়ায়। দেখেন, এরা এখনো কিন্তু ওই জোরে সরকারগুলা চালাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে একটা টাকা পয়সা পূর্ণ করে রেখে গিয়েছিলেন বাংলাদেশের বিভিন্ন সেক্টরে, সেটার উপর ভিত্তি করে কিন্তু এখনো খলিল সাহেব গায়ের জোরে এই কথাটা বললেন। কারণ খলিল সাহেব তো 16-17 বছর তার দল ক্ষমতায় ছিল না, কিন্তু বলছেন যে আমরা এখন সেই পর্যায়ে নাই। এই পর্যায়ে কে উন্নীত করলো? শেখ হাসিনা করেছে।
যাও এসব তর্ক বিতর্কে যাই না, যেটা হলো যে খলিল সাহেব যেহেতু কোনো ধরনের অর্থ সাহায্য পান নাই, এখন তিনি নানান কথা বলছেন এবং কথার মধ্যেই আমরা কিন্তু অনেক ধরনের আপনার মানে ভেতরের কথা কোনটা বাইরের কথা কোনটা এগুলা আমরা কিন্তু বুঝতে পারি। উনি বলছেন যে তারেক রহমান সাহেবকে এত গুরুত্ব দিয়েছেন তিনি, চীনের প্রেসিডেন্ট, তার এক পাশে অর্থমন্ত্রী আর এক পাশে পররাষ্ট্রমন্ত্রী, এইভাবে তারা নিয়ে বসেছেন। আমার জিজ্ঞাসা হলো তারেক রহমান কেন তার অর্থমন্ত্রীকে নিয়ে গেলেন না? তাই না? যারা যাচ্ছে ওই যার কাছে যাচ্ছে তার অর্থমন্ত্রী যদি থাকে, যে যাচ্ছে সে দরিদ্রতর দেশ, সে ছোট দেশ, তার সাহায্য বেশি দরকার, সে তো আরো বেশি করে কিন্তু সে তার অর্থমন্ত্রীকে নিয়ে যাবে। অর্থমন্ত্রী কিন্তু এই ভিজিটে ছিলেন না, ছিলেন তারেক রহমান সাহেবের অর্থ পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা একজন। এখানে দেখুন, অর্থমন্ত্রীকে না নেওয়ার বিষয়টা আমি আগেও আলোচনা করেছি। আবারও এইটাই মনে হচ্ছে যে অর্থমন্ত্রীকে বোধহয় চীনে উনি নিতেই চাননি, সাথে সাথে চীন যাতে ভয় করে যে ওই যে আমির খসরু মাহমুদ চৌধুরী বাণিজ্য মন্ত্রী থাকাকালে 2001 থেকে 6 সালে যে তাইওয়ানের বাণিজ্যিক অফিস খুলতে দিয়েছিলেন, সেই যে চীন খেপেছিল, যার কারণে আমির খসরু মাহমুদ চৌধুরীকে চাকরি হারাতে হয়েছিল, সেটার প্রতিফলন ছাড়া আর কি হতে পারে? আমি তো আর কিছু দেখি না। কিন্তু এখানে আসলে আমির খসরু মাহমুদ চৌধুরীকে স্কেপগোট করাটা আমার মনে হয় একটু বেশি ওনার প্রতি আমরা অনুদার হয়ে যাই। এই ধরনের একটা অফিস যখন খোলে তখন নিশ্চিতভাবে উনি তখনকার যিনি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সংশ্লিষ্ট অন্যান্যদের নিয়ে আলোচনা করে সমর্থন নিয়ে কিন্তু এটা করেছিলেন। কিন্তু এই ধরনের বড় বিপদ চীনের মতো দেশ থেকে যখন চাপ আসে, কাউকে না কাউকে তো ভিকটিম তৈরি করতে হবে। সেই দিক থেকে আমার মনে হয় যে আমির খসরু মাহমুদ চৌধুরী বেচারা ভিকটিম হয়েছেন। এটা কিন্তু বিএনপি সরকারের তখনকার সিদ্ধান্ত ছিল এবং ভুল সিদ্ধান্ত ছিল। এগুলো প্রসঙ্গক্রমে আসছে দেখে আমি আলোচনা করছি, এটা আমার আজকের আলোচনার বিষয় না। আমার আলোচনার বিষয় হলো যে আমরা খলিল সাহেবের এই যে সাংবাদিক সম্মেলন, এখান থেকে আমরা নতুন কি জানলাম। আরেকটা জিনিস উনি বললেন, উনি চীনের ফরেন মিনিস্ট্রির ওয়েবসাইট থেকে একটা লাইন পড়ে শুনিয়েছেন যে দেখুন চীন আমাদেরকে কত গুরুত্ব দেয়। যে লাইন পড়ে শুনিয়েছেন সেটার আপনার আক্ষরিক বঙ্গানুবাদ না, আপনার স্পিরিচুয়াল অর্থাৎ স্পিরিটটা বঙ্গানুবাদ করলে এটা দ্বারা চীনের প্রেসিডেন্ট বলেছেন যে তিনি বাংলাদেশের সাথে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেন বা সর্বোচ্চ গুরুত্ব দেন। দেখুন, যারা এই পররাষ্ট্র মন্ত্রণালয়গুলার বা এইসব কূটনীতির এইসব মারপ্যাচ বোঝে না, তারা এটা নিয়ে খুশি হতে পারে। আপনি মনে করেন এই যে একটা কথা আমাদের পররাষ্ট্রমন্ত্রী বললেন, এই কথাটা একটা ক্লিশে কূটনীতিতে, এইটা প্রত্যেক দেশকে বলে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে বলে, বাংলাদেশ সোমালিয়াকে বলে, সোমালিয়া ভারতকে বলে, সবাইকে বলে যে আমি আপনার সাথে আমার সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দিই। এটা হলো একটা কমন আপনার একটা সুন্দর কথা। এইটার মধ্যে আসলে বিশেষ কিছু নাই। আমি বুঝলাম না আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে কেন চীনের ওয়েবসাইট থেকে আপনার একটা লাইন পড়ে শোনাতে হবে। যা হোক, মোট কথা হলো, আরেকটা জিনিস এখানে বলে রাখি, আমাদের মতো দেশে, আমি তো বললামই আমাদের কাছে চীন কেন গুরুত্বপূর্ণ, চীন আমাদের কাছে কেন গুরুত্বপূর্ণ। আমাদের মতো দেশের অথবা যে কোনো দেশেরই এই যে আপনার বিভিন্ন বৈঠকগুলো হয় উচ্চ পর্যায়ে, বিশেষ করে আপনার রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান পর্যায়ে যদি সফর হয়, সেইখানে যদি আপনি নগদ কিছু না পান, তাহলে আর যা কথাবার্তা হচ্ছে যে আমাদের স্ট্র্যাটেজিক বিল্ড আপ হবে, স্ট্র্যাটেজিক সম্পর্ক বিল্ড আপ হবে, আমরা 2+2 করব, মানে হলো আমাদের প্রতিরক্ষা মন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী চীনের প্রতিরক্ষা মন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে ডায়ালগ শুরু করবে, আমাদের আমরা নিউয়ার হাইটে নিয়ে যাব, নতুন উচ্চতায় আমাদের সম্পর্ক নিয়ে যাব, আমরা পরিবেশ আলোচনা করেছি, আমরা অমুক আলোচনা করেছি, তমুক আলোচনা করেছি, যেগুলো নিয়ে সাধারণত টকশো হচ্ছে বিভিন্ন জায়গায়। যদি নগদ কিছু না পাওয়া যায়, তাহলে এই ধরনের সফরের অর্জন শূন্য। এই জন্য আপনার খলিল সাহেবকে বলতে হয়েছে যে এই সফরে উনি গিয়েছেন কেমিস্ট্রি বিল্ড আপ করতে, অর্থাৎ তারেক রহমান সাহেবের সাথে শি জিনপিং এর কেমিস্ট্রি বিল্ড আপ হবে। এবং তিনি একটা উদাহরণও দিয়েছেন যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে তারেক রহমানের একটা সম্পর্ক বিল্ড আপ হয়েছে, অথচ আমরা দেখলাম যে মূল জায়গায় মালয়েশিয়ার
প্রধানমন্ত্রী কিন্তু খাতির করে বলতে পারতেন যে আমি তোমার কাছ থেকে এই বছর আমি ব্যান তুলছি না, কিন্তু 2000 তুমি এসো বন্ধু, ওই যে বলো না বন্ধু কি কি গান দিয়েছে না, যে বন্ধু তোমার খাতিরে আমি 2000 শ্রমিককে এই বছর আমি মালয়েশিয়া তোমাদের কাছ থেকে নিব, এইটা শুধু বন্ধু তোমাকে সম্মান দেখি। বুঝতে পেরেছেন? এতটুকুনো যদি হতো তাহলেও কিন্তু একটা কিছু তারেক রহমান ওইখান থেকে পেয়েছেন বলে বলা যাবে। এবং আমি আবারও বলছি, যে কথাগুলো খলিল সাহেব বলেছেন এবং যেটা নানান জায়গায় আলোচনা হচ্ছে, এখন তো বিএনপির মর্যাদা রেখে আলোচনা করতে হয়, আপনার বাংলাদেশে বসে, হ্যাঁ এখন ওই যে বলে না যে পানিতে বাস করে কুমিরের সাথে কে দ্বিমত করবে, এখন বাংলাদেশে বসে তারেক রহমানের সাথে তো কেউ দ্বিমত, আমরা জানি শুনছি যে তারেক রহমান দ্বিমত করতে দিচ্ছেন, তাও তো সবাই লেজুর বৃত্তি করছে। লেজুর বৃত্তি হলো সিলেটিদের একটা অত্যন্ত প্রিয় শব্দ, যেটা হুমায়ুন কবির ব্যবহার করে। সেই অবস্থায় সবাই শুধু আলোচনা করছে, বাট সত্য কথা হলো আমাদের মতো দেশ যখন মালয়েশিয়া বা চীন সফর করে, যদি নগদ কিছু না পায়, আগামী বছর হবে, 2 মাস পরে হবে, এগুলোর আসলে মূলত কোনো আপনার মূল্য নেই, কোনো মূল্য নেই। যত মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সই করেছে এগুলোর কোনো মূল্য নাই। বাংলাদেশ এই ধরনের মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সই করে, শত শত করে, কিন্তু বাংলাদেশের কোনো ইনহেরেন্ট ক্যাপাসিটি নাই কোনো ধরনের মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং আপনার অনুযায়ী কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার। এটা অবশ্য বড় আলোচনা। আমাদের সরকারগুলো এত দুর্বল, আমাদের আমলাতন্ত্র এত দুর্বল যে এই জায়গায় আমাদের কোনো দক্ষতাই নেই। অন্য কিছু বাদ দেন, এই জায়গায় কাজ করার কোনো দক্ষতাই নেই। যারা সরকারের ABCD জানেন তারাও কিন্তু এই জিনিসগুলো জানেন। সুতরাং মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর কোনো বিষয় নাই। বাংলাদেশে ইউনুসের পর 2 নম্বর বাটপার হিসেবে প্রতিষ্ঠিত কিন্তু আশিক। আশিক আবার দেখলাম যে সাংবাদিক সম্মেলনের স্টার, বিএনপির আসলে অবুঝ অবোধ বন্ধুরা আশিককে খুব বাহবা দিচ্ছে। এই আশিক ওইখানে রাজা উজির মেরে এসে ও কিন্তু বলল যে 2 বছরে হবে, 18 মাসে হবে, অমুক হবে, তমুক হবে। কেউ বলতে পারলো না যে আমরা কংক্রিট এই জিনিসটা নিয়ে এসেছি, এই ইন্ডাস্ট্রিটা হবে, এই বিনিয়োগটা এত বছরের মধ্যে হবে, কোনো কিছু নাই। মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সই করেছি, হবে অমুক হবে, তমুক হবে। আমি কথাগুলো আপনাদের কেন খুলে বলছি জানেন? প্রচুর হাইপ হচ্ছে, কিন্তু বাস্তবতার কাছে কেউ নাই। হ্যাঁ, তারেক রহমানকে তারা সম্মান দিয়েছে, এই সম্মানটা নিয়েও আসলে অনেকে অনেক কথা বলে। আমাদের আওয়ামী লীগের বন্ধুরা বলে যে কোনো সম্মান দেয় নাই, আবার তারেক রহমানের পক্ষ থেকে বলছে যে অনেক সম্মান দিয়েছে। সত্য কথা হলো আমাদের মতো তো এরকম দ্বিধা বিভক্ত সমাজ রাষ্ট্র কোথাও নাই। আপনি যেই যাক, চীনে গেলে শেখ হাসিনা গেলেও এগুলোই করতো। সম্মান যেটা প্রোটোকল যেটাকে বলে, অর্থাৎ কে রিসিভ করলো, কে মিটিং করলো, মিটিং এ কারা কারা উপস্থিত থাকলো, বরং আমরা দেখেছি যে শেখ হাসিনার সাথে মিটিং গুলো দীর্ঘতর করতো এই চীনের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট। এদের সাথে নাকি মিটিং করেছে 1 ঘন্টা না 2 ঘন্টা, সময়টা আমার মনে নেই, খুব সংক্ষিপ্ত মিটিং। এটা আবার খলিল সাহেবই বলছে, খলিল সাহেবই সাংবাদিক সম্মেলনে বলছে যে খুবই সংক্ষিপ্ত মিটিং হয়েছে, বুঝাই গেল। অর্থাৎ এইসব তারাও আসলে মিটিং গুলাকে করার জন্য করেছে। ওই যে কেমিস্ট্রি বিল্ড আপ হয়েছে, তারা দেখলেন তারেক রহমান কেমন, তার চেহারা দেখলেন, তারেক রহমানের হাম্বলনেস, ভদ্রতা, তার স্ত্রীর ভদ্রতা, এগুলা দেখেছেন, অভিভূত হয়েছেন, এগুলো ক্রেডিট আমরা দিতে পারি, এগুলো নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমার যেটা বক্তব্য সেটা আমি এর আগে কয়েকটা লেকচারে দিয়েছি যে আসলে তারেক রহমান সরকারের এই দুটো ভিজিট থেকে যেই জিনিসগুলো হলে বাংলাদেশ বলতে পারে যে আমরা কিছু অ্যাচিভ করেছি, সেটা আমি কিন্তু একটাও পাইনি। আর আমি খুব ভাই প্র্যাকটিক্যাল মানুষ, আমি সব কিছু টাকার অঙ্কে চিন্তা করি। আমি মনে করেন যে কোনো কিছুই দেশের জন্য ওই যে স্ট্র্যাটেজিক বিল্ড আপ হইলো, অমুক বিল্ড আপ হইলো, তমুক বিল্ড আপ হইলো, এই যে থিওরি কপচায় লোকজন, যারা প্র্যাকটিক্যালিটিসটা জানে না, পড়াশোনা করে না, ছোটবেলায় 2 লাইন শিখেছে, সেগুলো দিয়ে এখনো আমাদের অবুঝ অবোধ মানুষদের বুঝিয়ে যাচ্ছে, সেই কথাগুলো বলে টকশো করছে। আর একদল আছে আপনার নানান স্পেকুলেশন দেখছে, কনস্পিরেসি থিওরি দেখছে। সত্য কথা হলো আপনার ABCD অর্জনগুলোকে দেখতে হবে, টাকার অঙ্কে মাপতে হবে। টাকার অঙ্কে যদি কোনো অর্জনকে মাপা না যায় এইসব ভিজিটে, সেগুলো আসলে কোনো অর্জন নাই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। খলিল সাহেব আজকে যে সাংবাদিক সম্মেলন করলেন প্রধানমন্ত্রীর সফরের উপর, সেখান থেকে আমরা নতুন কিছুই জানলাম না। এবং সেখানে আমরা আরেকটা জিনিস দেখলাম যে হুমায়ুন কবির নামে যে তারেক রহমান সাহেবের যে উপদেষ্টা আছে, সে কিন্তু মাইক হাতে পেলেই শেখ হাসিনাকে অপমান করে কথা বলা একটা অভ্যাস হয়ে গেছে। এই ছেলেটা শুনেছে সে নাকি বিদেশে বড় হয়েছে। অবশ্য বিদেশে বাংলাদেশিদের যেসব ছেলে মেয়ে বড় হয়, এগুলো সবই একটা আপনার খাঁচার মধ্যে থাকে। এরা সাধারণত বাংলাদেশিরা একটা বদ্ধ সোসাইটিতে বসবাস করে,
এরা যে খুব বেশি কিছু শেখে এটা আমি দেখিনি, অন্তত বাংলাদেশিদের সবাই না, কিছু কিছু আছে যে তারা একটু বিদেশে ইন্টিগ্রেট করতে পারে, বেশিরভাগ কিন্তু ইন্টিগ্রেট করতে পারে না। কিন্তু এই ছেলেটা বিদেশে গিয়ে, সে তো বাংলা বলতে পারে না, ইংরেজি বলতে পারে, তার মানে হলো যে বিদেশে বসবাস করেও সে কিন্তু ওই যে ফাহাম আব্দুল সালামের মতোই হয়েছে। একটু কিছু অতিরিক্ত কোনো ভদ্রতা, আপনার কোনো নম্রতা, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করার মতো যেই ধরনের আপনার সফিস্টিকেশন দরকার, কোনো কিছু কিন্তু এই হুমায়ুন কবিরের নাই। অবশ্য খলিল সাহেবকে প্রশংসা করতে হয়, এই ছেলে মুখ খুললে যে একটা ঝামেলা করবে এটা বুঝে খলিল সাহেব মাইকটা চাচ্ছিলেন যে এটা আমি বুঝিয়ে বলি। একটা প্রশ্নের পরিপ্রেক্ষিতে বলছি, ছেলে কিন্তু টাইট করে মাইকটা ধরে রেখেছে, হুমায়ুন কবির দেয় নাই। খলিল সাহেবকে প্রশংসা করতে হয়। আর খলিল সাহেব তো যাই হোক, এখন যদি জুনিয়ররা যদি টাইট করে মাইক ধরে রাখে, মাইক্রোফোন ধরে রাখে, এটা কিন্তু বেয়াদবি, এটা করা হুমায়ুন কবিরের। আমি বলছি কেন, আমি প্রধানমন্ত্রীকে বারবার সাবধান করতে চাই, যদি আমার কথা শুনে ওনার কোনো উপকার হয়, যে এই ছেলে কিন্তু আপনাকে ডুবাবে। অন্তত পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করার কোনো যোগ্যতা নাই। ওর যদি প্রয়োজন হয় আপনার খলিল সাহেবদের উপর খবরদারি করার জন্য, আপনার সাথে সাথে রাখেন, ওকে পাবলিকের সামনে আসতে দেন কেন? সারা বাংলাদেশ দেখছে না? শেখ হাসিনাকে একটা গালি দিলেই মনে করেন যে বিএনপির কর্মীরা আর 24-এ জঙ্গি কোয়ালিশনের ওরা খুশি হবে, আমি শিওর। কিন্তু সারা বাংলাদেশ তো খুশি হবে না। কিন্তু যখন মানুষ মন্ত্রী হয়ে যায়, উপদেষ্টা হয়ে যায়, তারা কি এত অভদ্র থাকে? প্রধানমন্ত্রী এত অভদ্র তো কেউ থাকে না। আপনার যারা সিনিয়র লোকজন, আপনার যারা খলিল সাহেব আছেন, আমির খসরু, মাহমুদ চৌধুরী, এইরকম, তারা কি এই ধরনের আপনার ছেলে মানুষই আচরণ করবে? করবে না তো। আপনার শামা ওবায়েদকে দেখেন, উনিও তো অনেক ভদ্র। যাই হোক, এই নিয়ে অনেকবার বললাম, আসলে আমাদের দুর্ভাগ্য যে আমাদের রাষ্ট্রে হুমায়ুন কবিররা বড় পদ পেয়ে যায় এবং আমাদের মতো মানুষদের আবার ওদের নিয়ে আলোচনা করতে হয়। আলোচনা না করেও তো উপায় নেই, দেশটা তো ধ্বংস হয়ে গেছে। এবং তারেক রহমান সাহেব যদি চীন থেকে আজকে খবর দিতে পারতেন যে হ্যাঁ, 1 বছরের মধ্যে $5 বিলিয়ন, $2 বিলিয়ন বিনিয়োগ হচ্ছে, অমুক একটা প্রজেক্টে চীন সহায়তা দিচ্ছে, হ্যাঁ, মালয়েশিয়া ওই দিক থেকে একটা কিছু করলো, কোনো কিছু কিন্তু দেখেন, আমি আমি অনেকে ভাববেন যে আমি বিএনপির প্রতি অত্যন্ত সেন্সিবল। আমি চাই বিএনপি সফল হোক, বিএনপি ভালো করুক, এবং বিএনপি থেকে আমি শুধু যেটুকুন চাই যে তারা যেন 24-এর জঙ্গি কোয়ালিশন বা 1971 সালের যারা সরাসরি যুদ্ধাপরাধী এবং জেনারেল নিয়াজির হাত ধরে আত্মসমর্পণ করেছে, তাদের থেকে তারেক রহমান একটু ডিস্টেন্স ক্রিয়েট করবেন, এইটুকুনি আমার তারেক রহমানের কাছে চাওয়া। এবং এই চাওয়া থেকে আমি তারেক রহমান সাহেবকে অনেক ধরনের পরামর্শ দিয়ে থাকি। আমি জানি যে এইসব পরামর্শ কেউ শুনছে না, কেউ শুনছে না সেটা বলা যাবে না, মানে তারেক রহমানের কানে হয়তো এটা যাবে না, যাক বা না যাক, দেয়ার আছে দেই, দেশের স্বার্থে দেই। কিন্তু আমরা দেখছি যে তারেক রহমানের সরকার কোনো কিছু কিন্তু এই দুটো দেশ থেকে আনতে পারলেন না, কোনো ধরনের বিনিয়োগের প্রতিশ্রুতি নাই। বরঞ্চ একটা দিক আমরা এখনো বুঝতে পারছি না, তারেক রহমান, জামাত, এনসিপি, ইউনূস মিলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে সর্বগ্রাসী বাণিজ্য চুক্তি করলেন, তার পরিপ্রেক্ষিতে চীন থেকে আমাদের আমদানি কোন দিকে যায়, অর্থাৎ চীনের রপ্তানি বাংলাদেশে কমে না বাড়ে, সেটার উপরও কিন্তু তারেক রহমানের সরকারের উপর আগামী দিনগুলোতে চীনের সম্পর্ক নির্ভর করবে। যদি একটা সিঙ্গেল ফ্যাক্টরের উপর নির্ভর করার কথা আপনারা বলেন, এই যে ভিজিট হলো, সফর হলো, এতে তারেক রহমান সাহেবের অনেক লাভ হয়েছে। ওনার পিআর টিম ভালো করছে, মানে বাংলাদেশের যে ধরনের প্রচারণা হয় সেই তুলনায় তারেক রহমানের পিআর টিম প্রশংসনীয় কাজ করছে। কিন্তু সত্য কথা হলো যে চ্যালেঞ্জগুলো রয়েই গেছে, এবং আশা করি বন্ধুরা আপনারা পুরো ব্যাপারটা ভালোভাবে বুঝতে পেরেছেন।